বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর। আকাশে বাতাসে বজ্রকণ্ঠ, তোমার কণ্ঠস্বর। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ, তোমার কণ্ঠস্বর। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ, তোমার কণ্ঠস্বর। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ, তোমার কণ্ঠস্বর। আমার জন্মভূমি বাংলা মায়ের রক্ত পলাশ, হৃদয় পদ্ম তুমি। তোমার নামে গর্বিত জাতি আমার জন্মভূমি। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ, তোমার কণ্ঠস্বর। মেঘনা মধুমতি জলে স্মৃতির নাও ভাসে। তোমার মহিমা দিগন্তে দেখি মুক্তির নিঃশ্বাসে। পদ্মা মেঘনা মধুমতি জলে স্মৃতির নাও ভাসে। তোমার মহিমা দিগন্তে দেখি মুক্তির নিঃশ্বাসে। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ, তোমার কণ্ঠস্বর। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ, তোমার কণ্ঠস্বর। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে স্বাধীন বাংলাদেশে 1972-এর 10ই জানুয়ারি ফিরে এলেন মুক্ত বীরের বেশে। আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে। আমার বাংলা মানুষ আজ মুক্ত হয়েছে। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশ স্বাধীন থাকবে। বাংলাদেশকে কেউ দমাতে পারবে না। বঙ্গবন্ধুর সরকার দেশ স্বাধীনের মাত্র 1 বছরের মধ্যে জাতিকে একটা সংবিধান উপহার দিল।
যে সংবিধানের মূল মন্ত্র ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের হবে 4টি মূল স্তম্ভ: গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতা। বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি ছিল সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়। আলজিয়ার্সের জোট নিরপেক্ষ সম্মেলনে বঙ্গবন্ধুর সঙ্গে দেখা হবার পর ফিদেল ক্যাস্ট্রো বলেছিলেন, আমি হিমালয় দেখিনি, কিন্তু শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্বে ও সাহসে মানুষটি হিমালয়ের মতো। 1974 সালের 25শে সেপ্টেম্বর বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যে মাতৃভাষার জন্য এদেশের মানুষ একদিন রক্ত দিয়েছিল, সে বাংলা ভাষায় ভাষণ দেন। একটি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে মুক্ত সম্মানজনক জীবনযাপনের অধিকার অর্জনের জন্য বাঙালি জাতি বহু শতাব্দী ধরে সংগ্রাম চালিয়ে এসেছে। শুধুমাত্র একটা স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল না, স্বপ্ন ছিল এ দেশটাকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলারও। কৃষিক্ষেত্রে ও গ্রামীণ অর্থনীতিতে তাই বেশ বড় রকম পরিবর্তনই আনতে চেয়েছিলেন বঙ্গবন্ধু। 25 বিঘা পর্যন্ত জমির খাজনা চিরদিনের জন্যে মাফ করে দিয়েছিলেন। বঙ্গবন্ধু চেয়েছিলেন সরকারি কর্মচারীরা হবে দেশের শাসক নন, সেবক। নিজে প্রায় মায়ের ভালোবাসার মতোই আবেগময় এক অকৃত্রিম ভালোবাসার সোনালী বন্ধনে যেন আবদ্ধ ছিলেন এদেশের জনগণের সঙ্গে। এক অন্য ধরনের রাজনীতি। আর কোনো নেতা জনগণকে এতটা ভালোবাসেননি, আর কোনো নেতাকেও জনগণ এতটা ভালোবাসেনি। নানা জটিলতার মধ্যে রাষ্ট্র পরিচালনা করতে যেয়ে বঙ্গবন্ধু হয়তো ক্রমশ বুঝতে পারছিলেন যে যুগ যুগ ধরে চলে আসা শোষণভিত্তিক ঔপনিবেশিক রাষ্ট্রীয় ও সামাজিক কাঠামোটায় কিছু বৈপ্লবিক পরিবর্তন আনা প্রয়োজন। দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে ও সকল মানুষকে নিয়ে বঙ্গবন্ধু তাই গঠন করলেন বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, সংক্ষেপে বাকশাল। ডাক দিলেন সমাজতন্ত্রমুখী দ্বিতীয় বিপ্লবের। কিন্তু এদেশের ধনী ও দক্ষিণপন্থী লোকজনের কাছে এই পরিবর্তনটা তেমন পছন্দের ছিল না। ঠান্ডা যুদ্ধের সেই সময়কার পৃথিবীতে আমেরিকার নেতৃত্বে পশ্চিমা ধনতান্ত্রিক শক্তি তৃতীয় বিশ্বের অনেক প্রগতিশীল নেতা ও রাষ্ট্রনায়ককে চক্রান্ত করে হত্যা করে। 60-এর দশকে কঙ্গোর প্যাট্রিস লুমুম্বা ও 70 দশকের প্রথমার্ধে চিলির আলেনদের মতো জনপ্রিয় নেতাদেরও হত্যা করা হয়। বঙ্গবন্ধু সবসময় বলতেন সাম্রাজ্যবাদের সঙ্গে তিনি আপোষ করবেন না, বলতেন প্রয়োজনে আলেনদের মতো শেষ হয়ে যাও, কিন্তু আপোষ করব না। খুব দয়ালু মানুষ ছিলেন বঙ্গবন্ধু। সবাইকে ভালোবেসেছেন, সবাইকে ক্ষমা করেছেন, কিন্তু সবাই কি ভালোবাসার যোগ্য? সবাই কি ছিল সন্দেহের ঊর্ধ্বে? 15ই আগস্ট ভোররাতে বাংলাদেশ সেনাবাহিনীর কিছু অফিসার ও বেঙ্গল ল্যান্সারের কিছু সৈন্য দেশি বিদেশি এক সুগভীর চক্রান্তের অংশ হিসেবে বঙ্গবন্ধুর ধানমন্ডির 32 নম্বর রোডের বাড়িতে ঢুকে বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করল। সে বীভৎস হত্যাকাণ্ডে বঙ্গবন্ধুর পরিবারের আর যারা নিহত হয়েছিলেন তারা হচ্ছেন বঙ্গবন্ধুর জীবন সঙ্গিনী বেগম ফজিলাতুন্নেসা, বঙ্গবন্ধুর 3 ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেল, শেখ কামাল ও শেখ জামালের নববিবাহিতা তরুণী স্ত্রীরা সুলতানা কামাল ও রোজি জামাল এবং বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ নাসের। ঘাতকেরা বঙ্গবন্ধুর ভগ্নিপতি কৃষিমন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাদকে সপরিবারে ও বঙ্গবন্ধুর ভাগ্নে যুবনেতা শেখ ফজলুল হক মনিকে সস্ত্রীক হত্যা করে। ইউরোপে থাকার কারণে এই জঘন্য হত্যাকাণ্ড থেকে বেঁচে যান কেবল বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা ও ছোট মেয়ে শেখ রেহানা। ঘাতকেরা হেলিকপ্টার করে বঙ্গবন্ধুর মৃতদেহ টুঙ্গিপাড়ায় উনার গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে অত্যন্ত অবহেলার সঙ্গে সমাহিত করে। বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের কবর দেয়া হয় বনানী গৌরস্থানে। বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার অন্যতম চক্রান্তকারী খন্দকার মুশতাক আহমেদ। মুশতাক সরকার বঙ্গবন্ধুর খুনিদের সূর্য সন্তান আখ্যা দেয় এবং ইন্ডেমনিটি নামে এক বিশেষ অর্ডিন্যান্স জারির মাধ্যমে খুনিদের বিচারের পথ রুদ্ধ করে। জেনারেল জিয়াউর রহমানের শাসনামলে 1979 সালে সংবিধানে 5ম সংশোধনী এনে বঙ্গবন্ধুর খুনিদের দায়মুক্তি দিয়ে তাদের বিচারকে সাংবিধানিকভাবে রদ করে দেয়া হয়েছিল। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদেরকে বিভিন্ন দূতাবাসে
উচ্চ পদে চাকরি দেয়া সহ নানাভাবে পুরস্কৃত করা হয়। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে এসব খুনিদের বিচার করা হয়েছে, অনেকের ফাঁসি হয়েছে, কেউ কেউ এখনো পলাতক রয়েছে। বঙ্গবন্ধু অনেকবার বলেছেন, আমার নিজের রক্ত দিয়ে এদেশের মানুষের প্রতি আমার ঋণ আমি শোধ করে যাব। এদেশের দুঃখী মানুষদের মঙ্গল করতে যেয়ে উনার প্রতি এদেশের মানুষের ভালোবাসার ঋণকে উনি যেন নিজের রক্ত দিয়েই শোধ করে গেলেন। যতদিন বাংলাদেশ নামে রাষ্ট্রটা রইবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে মনে রাখবে বাংলার কোটি কোটি মানুষ। যিনি ছিলেন মাটির কাছাকাছি এমন একজন রাষ্ট্রনায়ক ও নেতা, যিনি তাদের ভালোবেসেছিলেন এক সুগভীর মমতায়। বাংলা, বাঙালি আর বঙ্গবন্ধু শব্দগুলি আজ তাই একাকার হয়ে গেছে এদেশের মানুষের চেতনায়। আমেরিকায় যেমন আব্রাহাম লিঙ্কন, ভিয়েতনামে হো চি মিন, তুরস্কে কামাল আতাতুর্ক, দক্ষিণ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলা, ভারতে মহাত্মা গান্ধী, বাংলাদেশে তেমনি সুউচ্চ এক আসনে চিরকাল রয়ে যাবেন টুঙ্গিপাড়ার বজ্রকণ্ঠে কিন্তু কোমল হৃদয়ের এই মানুষটি শেখ মুজিবুর রহমান। সেদিন কেমন ছিল 15ই আগস্টের সেই ভোর, সেই রাত্রির বুক চেরা আমাদের প্রথম সকাল। সেদিন কিছুই ঠিক এমন ছিল না। সেই প্রত্যুষের সূর্যোদয় গিয়েছিল সহস্র যুগের কালো অন্ধকারে ঢেকে। কোটি কোটি চন্দ্রভূক অমাবস্যা তাকে গ্রাস করেছিল। রাত্রির চেয়েও অন্ধকার ছিল সেই অভিশপ্ত দিন। সেদিন আকাশ ছিল রক্তরঞ্জিত, মেঘ রক্তমাখা, রক্তে রক্তে ভিজে গিয়েছিল এই ঘাস। ভোরের শিউলি ফুল রক্তে ভিজে হয়েছিল জবা। সেদিন এই আকাশ আকাশ ছিল না, নদীও ছিল না নদী। সেদিন এমন ছিল না এই বৃক্ষরাজি, পত্রপুষ্প, নক্ষত্র, তারকা। সেদিন 15ই আগস্টের সেই ভোর ছিল ব্ল্যাকআউটের কালো কুচ্ছটিকা। সমুদ্রের বুকে রক্তস্রোত, যেদিকে তাকাই আমি চাপ চাপ রক্ত ছাড়া কিছুই দেখি না। যেখানে কান পাতি ভেসে আসে শিশু রাসেলের কাতর মিনতি, পানি। আরও আগে সেই যে প্রথম গুলির শব্দ শুনি, সেইগুলি তবে কি কর্নেল জামিলের বক্ষ ভেদ করে গেল বাংলার শ্যামল কুটি। আমি এই হত্যা, রক্তপাত কিছুই দেখিনি জাতির পিতার মৃত্যু। ছিঁড়বে সেই রক্তধারা। কোন জল্লাদের হাত এই কান্তিমান পুরুষের বুকে প্রথম ছুঁড়ল গুলি? রক্তাক্ত করল এই মানচিত্র, বিদ্ধ করল বাংলার হৃদয়। তবু ঘুম ভাঙা চোখে 15ই আগস্টের সেই ভোরে কোনোখানে আমি কিছুই দেখিনি, কিছুই শুনিনি। ভেবেছি এসব মিথ্যা, রাত্রির দুঃস্বপ্ন। কিন্তু একি যেদিকেই কান পাতি প্রত্যক্ষ শুনতে পাই রাসেল কাতর স্বরে প্রাণ ভিক্ষা যায়। নবপরিণীতা বধূরা ভূমিতে লুটিয়ে পড়ে আর্তনাদ করে। ভোরের পাখিরা সব পাঠ করে এই করুণ মৃত্যুর শোক গাথা। মেঘলোকে ওঠে অনন্ত কান্নার রোল। যেদিকেই চোখ মেলে চাই দেখি সিঁড়িতে লুটিয়ে পড়া শাল প্রাংশু দেহখানি দিয়ে তিনি ঢেকে রেখেছেন আমাদের সমস্ত দুঃখ ও গ্লানি। মৃত্যুর পরও তাঁর স্নেহঙ্কিত হাত আগলে আছে প্রতিটি অনাথ শিশুর দেহ। যেমন ঘুমন্ত মা পরম আদরে হাত দিয়ে আগলে রাখে সন্তানের বুক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই আলোচনা সভা। 1975 সালের 15ই আগস্ট স্বাধীনতার অবিসংবাদিত নেতা, 1947 থেকে 1971 সংগ্রামের পরতে পরতে যার নাম, যিনি 1969 সালেই বলেছিলেন পাকিস্তানের পূর্বাংশের নাম হবে বাংলাদেশ, যার আনিত সংবিধানের সংশোধনী বিলের কারণে বাংলা হয়েছে রাষ্ট্রভাষা, সেই জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, তার আমৃত্যু ছায়াসঙ্গী বেগম ফজিলাতুন্নেসা মুজিব, মুক্তিযোদ্ধা পুত্র শেখ কামাল, শেখ জামাল, পুত্রবধূ সুলতানা কামাল, রোজি জামাল, শিশুপুত্র রাসেলকে নির্মমভাবে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে জিয়াউর রহমান গ্রিন সিগন্যাল দিয়ে জড়িত ছিলেন মর্মে সাংবাদিক লিফলুস মাস্কারেনহাস উল্লেখ করেছেন দ্য আনফিনিশড রেভলিউশন, দ্য লিগেসি অফ ব্লাড গ্রন্থে। এমনকি আত্মস্বীকৃত খুনিদের স্বীকারোক্তিও এই সত্যকে সুপ্রতিষ্ঠিত করে। জিয়াউর রহমান মেজর ডালিমকে চীনে করেন প্রথম সচিব। এইভাবে হত্যাকারীদের পদোন্নতি দিয়ে তিনি পুরস্কৃত করেছিলেন। খুনি খন্দকার মোশতাককে দিয়ে তিনি জারি করেন ইনডেমনিটি অর্ডিন্যান্স। পরবর্তীতে অবৈধ রাষ্ট্রপ্রধান হিসেবে এই ইনডেমনিটি অর্ডিন্যান্সকে তিনি আইনে পরিণত করেন, যেখানে বলা হয় 1975 সালের 15ই আগস্টের হত্যাকারীদের বিচার করা যাবে না, দেয়া হয় দায় মুক্তি। এই সংবিধান বিরোধী আইনটিকে নিশ্ছিদ্র করবার জন্য জিয়াউর রহমান সংবিধানে আনেন 5ম সংশোধনী, যেখানে বলা হয় ইনডেমনিটি আইনকে কোনো বিচারিক আদালতে বা ট্রাইব্যুনালে চ্যালেঞ্জ করা যাবে না। সেদিন জাতির পিতা এবং তার স্বজনদের সাংবিধানিক অধিকার এবং আইনগত অধিকার বিচার পাবার এভাবেই কেড়ে নেওয়া হয়েছিল। আমাদের জাতির পিতার হত্যাকারীদের বিচার পেতে 35 বছর অপেক্ষা করতে হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যা করার পর চলে যুদ্ধাপরাধীদের পুনর্বাসন। জিয়াউর রহমান দালাল আইন বাতিল করে বঙ্গবন্ধুর সময়ে বিচারাধীন 12,000 যুদ্ধাপরাধী এবং সাজাপ্রাপ্ত 752 জন অপরাধীকে মুক্ত করে দেন। সেকেন্ড প্রোক্লেমেশন জারি করে রাজাকারদের সংসদ সদস্য হবার পথ করে দেন। চলে ইতিহাস বিকৃতির মহোৎসব। পাকিস্তানি হানাদার বাহিনী, রাজাকার, আলবদর আল শামসের গণহত্যা, গণধর্ষণের চিত্র পাঠ্যপুস্তক থেকে উধাও হয়ে যায়। পাকিস্তানি হানাদার বাহিনী হয়ে যায় দখলদার বাহিনী, রেসকোর্সের ময়দান হয়ে যায় শিশু পার্ক। বঙ্গবন্ধুর প্রতিকৃতি নামিয়ে ফেলা হয়। 200টি প্রতিষ্ঠান থেকে বঙ্গবন্ধু তার স্বজনদের নাম মুছে ফেলা হয়। কুয়ের দোহাই দিয়ে বেছে বেছে কারা অভ্যন্তরে জিয়াউর রহমান আর্মি, নেভি এবং এয়ারফোর্সের মুক্তিযোদ্ধাদের ফায়ারিং স্কোয়াডে এবং ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করেন। তথ্যসূত্র দ্য লন্ডন টাইমস, দ্য নিউ ইয়র্ক টাইমস, দ্য গার্ডিয়ান। ঘটে জঙ্গিবাদের উত্থান। সুপরিকল্পিতভাবে প্রপাগান্ডা চালানো হয় যে বঙ্গবন্ধু নাকি একজন দক্ষ রাষ্ট্রনায়ক ছিলেন না, অথচ এই অর্বাচীনেরা জানেই না ইউএন তাকে দক্ষ রাষ্ট্রনায়কের স্বীকৃতি দিয়ে ড্যামেজেস এবং রিপেয়ার সার্ভে 17 পাতায় বলেছিল হাইলি অ্যাপ্রিসিয়েটেড বাংলাদেশের সাকসেস। প্রকৃতপক্ষে বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা, বাঙালি জাতীয়তা বোধ এবং অসাম্প্রদায়িকতাকে ওরা ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু ওরা জানে না এই ধ্বংসস্তূপের ভেতর থেকে স্ফুলিঙ্গের মতো জ্বলে উঠবে তার 2 কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা। জনগণকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রতিষ্ঠিত করবেন তুমি রবে সরবে, রবে সংগ্রামে, রবে বিপ্লবে, রবে বিজয়ে, রবে তারুণ্যে, রবে শক্তিতে। আজকের সভায় সভাপতিত্ব করবেন মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এবার বক্তব্য রাখবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদের। আমাদের ইতিহাসে রক্তাক্ত বিশ্বাসঘাতকতায় সবচেয়ে কালিমালিপ্ত অধ্যায় 75-এর আগস্ট ট্র্যাজেডি। 1975-এর 15ই আগস্ট রাতের শেষে মসজিদের মিনারে যখন আজানের ধ্বনি উচ্চারিত হচ্ছিল, তখন ঘাতকের বুলেট গর্জে উঠেছিল স্বাধীনতার তীর্থস্থান ধানমন্ডির 32 নম্বরে। যিনি 1000 বছরের আরাধ্য স্বাধীনতা এনে দিয়েছিলেন স্বাধীনতা তৃষ্ণায় কাতর জাতিকে, যিনি জীবনের হাজার হাজার রাত কাটিয়েছেন কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে, যার শ্রম, খাম, সাধনায় এ জমিনের উর্বরতা বেড়েছে। আজ তারই রক্তে রঞ্জিত বাংলার সবুজ জমি। দীর্ঘশ্বাসে বিদীর্ণ হয় সেদিনের ভোরের আকাশ। কি নির্মমতা, কি নিষ্ঠুরতা! নির্মমতার দিক থেকে এমন রাজনৈতিক হত্যাকাণ্ডের নজির
পৃথিবীর ইতিহাসে দ্বিতীয়টি নেই। পৃথিবীর আর কোনো হত্যাকাণ্ডে অন্তঃসত্ত্বা নারী হত্যার শিকার হয়নি, অবুঝ শিশু টার্গেট হয়নি। সেদিন বন্দুক ঘেরা পরিবেশে স্বাধীন বাংলাদেশে স্থপতি জানাজা পড়ার সুযোগ দেওয়া হয় হাতে গোনা কয়েকজনকে। অদূরে দাঁড়িয়ে অসহায় আর্তনাদে নীরবে চোখের পানি ফেলেছিল হাজার হাজার শোকাতুর মানুষ। ইতিহাসের মহাবীর অন্তিম যাত্রায় পাননি সামান্যতম রাষ্ট্রীয় মর্যাদা। বিয়োগলে বেজে ওঠেনি শেষ বিদায়ের করুণ সুর। ৭৫ নির্মম হত্যাকাণ্ডের পরের ইতিহাস সবার জানা। রক্তমূল্যে অর্জিত সম্ভাবনাময় বাংলাদেশ চলতে শুরু করলো উল্টো রথে। মুক্তিযুদ্ধের চেতনা বুলুণ্ঠিত, মুক্তিযুদ্ধের মূল্যবোধ নির্বাসনে বঙ্গবন্ধু হত্যাকারীদের সূর্য সৈনিক উপাধিতে ভূষিত করা হয়। হত্যাকাণ্ডকে বলা হয় ডক্ট্রিন অব নেসেসিটি। আত্মস্বীকৃত খুনিদের পুরস্কৃত করা হলো নিরাপদে দেশত্যাগের ব্যবস্থা করে, দূতাবাসে কূটনৈতিক পদমর্যাদা দিয়ে। রুদ্ধ করে দেওয়া হয় বঙ্গবন্ধু হত্যার বিচারের দ্বার। খুনিদের দায় মুক্তি দিয়ে পাশ করা হয় ইন্ডিমনিটি অধ্যাদেশ। এ অধ্যাদেশকে সংবিধানের ৫ম সংশোধনীর মাধ্যমে লাখ শহীদের রক্তমূল্যে অর্জিত বাংলাদেশের সংবিধানের অংশ করে নিলেন মুক্তিযুদ্ধেরই একজন সেক্টর কমান্ডার বলে পরিচিত সেনাপতি জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধের ভাবধারা থেকে বেরিয়ে দেশে শুরু হলো পাকিস্তানি ভাবধারার রাজনীতি। শুরু হলো স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসন। রাজনীতিতে ছড়িয়ে দেওয়া হয় সাম্প্রদায়িকতার বীজ বাষ্প। যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানিয়ে তাদের গাড়িতে লাল সবুজ পতাকা ওড়ানোর মতো অপরাজনীতি গেড়ে বসে। বন্ধ হয়ে যায় মুক্তিযুদ্ধের গৌরব গাথা প্রচার। রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে স্থপতি বাংলাদেশ রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা হয়ে যান নিষিদ্ধ না, নিষিদ্ধ হয়ে যায় মুক্তিযুদ্ধের রণধ্বনি জয় বাংলা। নিষিদ্ধ হয়ে যায় মুক্তিযুদ্ধের উদ্দীপনা শক্তি। সর্বকালের সেরা ভাষণের অন্যতম ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ। ৭৫ পরবর্তী দেশ বিরোধী শক্তির আর এক অপকৌশল ছিল ইতিহাস বিকৃতি। চরিত্র হননে ছোড়া দিয়ে ক্ষতবিক্ষত করার অপপ্রয়াস, অবমূল্যায়নের নরুন দিয়ে ছেদন করার অপচেষ্টা। মহান মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস বঙ্গবন্ধুর কীর্তিময় অর্জন। গণতন্ত্রের মুখোশের আড়ালে চাপিয়ে দেওয়া হয় কারফিউ গণতন্ত্র। নির্বাচনের নামে প্রহসন জাতির ললাটে এঁকে দেয় কলঙ্ক তিলক। ধর্মকে পুঁজি করে ধর্মভিত্তিক উন্মাদনা ছড়ানো হয় রাজনীতিতে। সে কাল রাতে বিদেশে ছিলেন বলে আল্লাহর অশেষ রহমতে বেঁচে যান আমাদের আস্থা ও নির্ভরতার ঠিকানা আশার বাতিঘর আজকের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর আর এক সুযোগ্য কন্যা শেখ রেহানা। ইতিহাসে নানান চড়াই উতরায় পেরিয়ে ১৯৮১ সালে মুজিব বিন বাংলায় ফিরে আসেন মুজিব কন্যা। সেদিন মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ রূপ নেয় আবেগময় বাংলাদেশ। শেখ হাসিনা ধীরে ধীরে হয়ে ওঠে আমাদের আস্থার ঠিকানা, আশার নিউক্লিয়াস, উন্নয়ন অগ্রযাত্রার পুরোদা। সময়ের পরিক্রমায় পিতার স্বপ্নের পথরেখা ধরে তাকে ঘিরে আজকের বাংলাদেশ, আজকের সমৃদ্ধ এগিয়ে চলা। তিনি আছেন বলেই ১৫ই আগস্ট হত্যাকাণ্ডের বিচার হয়েছে। বিচার হয়েছে মানবতা বিরোধী ৭১ যুদ্ধাপরাধীদের। তিনি আছেন বলেই সে অপরাধের বিচার হয়েছে, জাতি পাপ মুক্ত হয়েছে, কলঙ্ক মোচন হয়েছে। বঙ্গবন্ধু হত্যার মাধ্যমে
দেশকে যে ঘোর অমানিসার আধারে নিয়ে গিয়েছিল প্রতিক্রিয়াশীল চক্র, সে বাংলাদেশ পুনরুদ্ধার করেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। আজকের বাংলাদেশ এক অমিত সম্ভাবনার বাংলাদেশ। বন্যা, খরা, প্রাকৃতিক দুর্যোগের বদনাম গুছিয়ে আজকের বাংলাদেশ বিশ্ব অর্থনীতিতে উন্নয়ন ও অগ্রগতির রোল মডেল। আর এই অর্জনের পুরোদা দেশরত্ন শেখ হাসিনা। অর্থনীতি প্রতিটি সূচকে পাকিস্তানকে পেছনে ফেলে এগিয়ে চলছে বাংলাদেশ। পৃথিবীর দিকে দিকে আজ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর গল্প আর গৌরব ও সৌরভ। এদেশের রাজনীতিতে সততার প্রতীক বঙ্গবন্ধু পরিবার। এ পরিবারকে ধ্বংসের অনেক ষড়যন্ত্র হয়েছে। কেন্দ্রবিন্দু হিসেবে এখনো এই পরিবারকে ঘিরে বাংলাদেশের রাজনীতি উন্নয়ন আবর্তিত হচ্ছে। তৃতীয় প্রজন্মে এসেও বঙ্গবন্ধু পরিবার আজ সমহিমায় উজ্জ্বল। তাদের কর্মে, তাদের কীর্তিতে, তাদের সততা, তাদের সাহসিকতা দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে নেতৃত্ব দিচ্ছে নিজ যোগ্যতা, দক্ষতা বঙ্গবন্ধুর বাংলাদেশ। দুর্যোগে এবং সংকটে পরীক্ষিত মানবিক এবং দূরদর্শী নেতৃত্ব দেশরত্ন শেখ হাসিনা। ৭৫ পরবর্তী ধ্বংসাত্মক রাজনীতির বিপরীতে দেশরত্ন শেখ হাসিনা প্রতিষ্ঠা করেছেন উন্নয়ন, অর্জন এবং জনকল্যাণের রাজনীতি। আর এ ঘুরে দাঁড়ানো বাংলাদেশের মূলে রয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে অর্জিত স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনা। এই ঘুরে দাঁড়ানোর পেছনে রয়েছে এক স্বপ্নবান নেতৃত্বের অসীম সাহসিকতা আর জনমানুষের প্রতি হিমালয় সম ভালোবাসা। উন্নয়ন এবং স্বাধীনতাকামী এ জাতিকে দমিয়ে রাখার সাধ্য কারণে বঙ্গবন্ধু কন্যার হাত ধরে সমৃদ্ধ সোনার বাংলার স্বপ্ন তৈরি অচিরে নোঙ্গর করবে অর্জনের সোনালী বন্দরে। জয় হবে ইনশাল্লাহ, জয় আমাদের হবে। সংগ্রাম ও বেদনার স্মৃতিবাহী ধানমন্ডির ৩২ নম্বর বাসভবন থেকে ব্যক্তিগত স্মৃতিচারণ করবেন আজকের এই আলোচনায় শেখ ফজলে শামস পরশ। বক্তব্য রাখবেন অধ্যাপক আব্দুল মান্নান। বিশ্বের ইতিহাসে রাজনৈতিক হত্যাকাণ্ড বা সন্ত্রাসের মাধ্যমে সরকার উৎখাতের ইতিহাস নতুন কোনো বিষয় নয়, কিন্তু একটি দেশের জন্মদাতা যিনি জাতির পিতা হিসেবে পরিচিত, তাকে সপরিবারে তারই বিশ্বস্ত কিছু মানুষ এক গভীর ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করার ইতিহাস বিরল। এই বিরল ইতিহাসটির সৃষ্টি হয়েছিল এই দেশের কিছু ঘাতক 1975 সালের 15ই আগস্ট। তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করেছিল। ঘটনাচক্রে বেঁচে গিয়েছিলেন বিদেশে অবস্থানরত তারই দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। একটি স্বাধীন দেশের জন্মদাতাকে হত্যা করা মানেই সেই দেশটিকে হত্যা করা, সেই দেশের ইতিহাসকে হত্যা করা, যা 75-এর ঘাতকরা সেদিন চেষ্টা করেছিল। প্রায় 47 বছর পর বলতে হয়, যেহেতু সেদিন বঙ্গবন্ধুর একটি আদর্শ ও অনুভূতির নাম ছিল, সেহেতু ঘাতকরা তাদের সেই লক্ষ্যে পূরণ করতে পারেনি। কারণ আদর্শ অনুভূতিকে কখনো হত্যা করা যায় না। আজ বাংলাদেশ তারই কন্যা শেখ হাসিনার হাত ধরে এক অনন্য উচ্চতায়। 15 আগস্টের মর্মান্তিক হত্যাকাণ্ডে তাৎক্ষণিক কোনো ঘটে যাওয়া ঘটনা ছিল না। এটি ছিল একটি দীর্ঘ পরিকল্পনার একটি মর্মান্তিক সমাপ্তি। এই ষড়যন্ত্রের প্রথম অঙ্ক রচিত হয় 1971 সালের মুক্তিযুদ্ধ চলাকালে কলকাতায়। তখন প্রবাসী সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর খন্দকার মুশতাক আহমেদ। সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকলেও তিনি চাননি পাকিস্তান থেকে আলাদা হয়ে একটি স্বাধীন বাংলাদেশের সৃষ্টি হোক। তিনি ছাড়াও সরকারের ভিতরে আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন যারা একই ধারণা পোষণ করতেন। জেনারেল জিয়া যদিও ঘটনাচক্রে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, তিনিও পাকিস্তানে বিশ্বাসী ছিলেন। মুক্তিযুদ্ধ যখন তুঙ্গে, সেপ্টেম্বর মাসে মুশতাক কলকাতায় অবস্থিত মার্কিন কনসাল জেনারেল জর্জ গ্রিফিনের কাছে কুমিল্লা থেকে নির্বাচিত সংসদ সদস্য জহুরুল কাইয়ুমকে পাঠান একটি বার্তা দিয়ে। বার্তাটি হচ্ছে, তারা যদি
ইয়াহিয়া খানের উপর চাপ সৃষ্টি করেন বঙ্গবন্ধুকে মুক্ত করে দেওয়া হয়, তাহলে তিনি মুক্তিযুদ্ধ বন্ধ করে দেওয়ার জন্য প্রবাসী সরকারের উপর চাপ সৃষ্টি করবেন। মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের পররাষ্ট্র সচিব হেনরি কিসিঞ্জার তার আত্মজীবনীমূলক গ্রন্থ দি হোয়াইট হাউস ইয়ার্স-এ তা উল্লেখ করেছেন। স্বাধীনতার পর বঙ্গবন্ধুকে হত্যা করার মূল পরিকল্পনাটা করা হয় ঢাকা সেনানিবাসে, যার মূল নায়ক ছিলেন খন্দকার মোশতাকের ঘনিষ্ঠ আত্মীয় খন্দকার আব্দুর রশিদ, মেজর শরীফুল হক ডালিম ও কর্নেল ফারুক রহমান। এরা মুক্তিযুদ্ধের একেবারে শেষ সময়ে নভেম্বর ও ডিসেম্বর মাসে এসে প্রবাসী সরকারের সঙ্গে যোগ দেন এবং সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ তাদেরকে যুদ্ধ ফ্রন্টে না পাঠিয়ে দাপ্তরিক কাজে নিয়োজিত করেন। ঢাকা সেনানিবাসে তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হয়েছিলেন সেনাবাহিনীর উপপ্রধান জেনারেল জিয়া। 1975 সালের মার্চ মাসে কর্নেল রশিদ ও কর্নেল ফারুক রহমান জিয়ার সঙ্গে একাধিকবার দেখা করে বঙ্গবন্ধুকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা জানান। জবাবে জিয়া তাদের জানান তাদের পরিকল্পনার প্রতি তার সমর্থন রয়েছে, তবে তিনি একজন সিনিয়র অফিসার হিসেবে সরাসরি পরিকল্পনা বাস্তবায়নে অংশ নিতে পারবেন না। প্রজাতন্ত্রের একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে জিয়ার উচিত ছিল বিষয়টি তার ঊর্ধ্বতম কর্মকর্তাদের জানানো, যা তিনি জানাননি। ঘটনার কয়েক মাস আগে জিয়াকে পূর্ব জার্মানিতে রাষ্ট্রদূত নিয়োগ করা হয়েছিল, তবে তিনি কয়েকজন সিনিয়র আওয়ামী লীগ নেতার সহায়তায় তার এই পদায়ন বাতিল করতে সক্ষম হন। এই সময় দেশে একটি গুজব তৈরি করা হয় যে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণের খাদ্যশস্য ভারতে পাচার হচ্ছে। ভারতে খাদ্য পাচার বিষয়টি যেন সত্য না হয়, তার জন্য বঙ্গবন্ধু 1974 সালের এপ্রিল থেকে সীমান্তে সেনাবাহিনী মোতায়েন করেন, যার দায়িত্ব ছিলেন জেনারেল জিয়া। এই সময় বাংলাদেশ পরিকল্পনা কমিশনের উপপ্রধান ছিলেন বঙ্গবন্ধুর একান্ত ঘনিষ্ঠ ডক্টর নুরুল ইসলাম। ডক্টর ইসলাম তার মেকিং অফ এ নেশন বাংলাদেশ গ্রন্থে লিখেছেন 1974 সালের জুলাই মাসে জিয়া একদিন তার অফিসে এসে অভিযোগ করেন যে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণের খাদ্যশস্য ভারতে চলে যাচ্ছে। জিয়ার পরিসংখ্যানের বিপরীত ঝানু অর্থনীতিবিদ ডক্টর নুরুল ইসলাম প্রমাণ করে দেন যে বাংলাদেশের রাস্তাঘাট ও মজুদ খাদ্যশস্যের বাস্তব মজুদের প্রেক্ষাপটে এই পরিমাণের খাদ্য চোরাচালান সম্ভব নয়। একটি সদ্য স্বাধীন রাষ্ট্রের স্থপতিকে ক্ষমতাচ্যুত করতে বা হত্যা করার জন্য একটি ক্ষেত্র তৈরি করতে হয়। এই ক্ষেত্র তৈরিতে এগিয়ে আসেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ন্যাপ ভাসানীর প্রধান মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। মৌলানা ভাসানী নিরলসভাবে দেশে ভারত বিরোধী প্রচারণা চালাতে থাকেন। বাংলাদেশের চালসহ সব কিছু ভারতে পাচার অব্যাহত রয়েছে, তার হক কথায় সংবাদটি ধারাবাহিকভাবে প্রচারিত হতে থাকে। তাকে সমর্থন করে আওয়ামী লীগ থেকে বিচ্ছিন্ন হয়ে নবগঠিত সন্ত্রাস নির্ভর রাজনৈতিক দল জাসদ। এই দুটি রাজনৈতিক দলই হয়ে ওঠে গুজবের কারখানা। হক কথার পাশাপাশি জাসদ প্রকাশ করে দৈনিক গণকণ্ঠ। উদ্দেশ্য একটাই, বঙ্গবন্ধু সরকারকে খাটো করা। জাসদ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গঠন করে সশস্ত্র সন্ত্রাসী দল গণবাহিনী। বঙ্গবন্ধুর ঘাতকদের সঙ্গে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সঙ্গে নিবিড় যোগাযোগ ছিল এবং যোগাযোগটি ছিল জেনারেল জিয়ার মাধ্যমে। ডক্টর নুরুল ইসলাম পরিকল্পনা কমিশন ছেড়ে একটি গবেষণা বৃত্তি নিয়ে 1974 সালের শেষের দিকে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ডক্টর ইসলাম তার গ্রন্থে লিখেছেন, কোট, একদিন জিয়া গোপনে আমার সঙ্গে দেখা করতে আসেন, আনকোট। জিয়া ডক্টর ইসলামকে বোঝানোর চেষ্টা করেন তিনি যেন বিদেশে না যান। জিয়া বলেন, কোট, নিকট ভবিষ্যতে দেশে অর্থনীতি অবস্থা এমন থাকবে না, আনকোট। ইঙ্গিতটা ডক্টর ইসলামের কাছে খুব স্বচ্ছ মনে হয়নি। মার্কিন সাংবাদিক লরেন্স লিফশুলস বাংলাদেশের একটি পরিচিত নাম। তার তথ্যবহুল বই বাংলাদেশের লিগেসি অফ ব্লাড এই দেশে বহুল পঠিত। লিফশুলস সিআইএর অবমুক্ত করা দলিলের উদ্ধৃতি দিয়ে এক প্রবন্ধে লিখেছেন, কোট, 15 আগস্টের 7 থেকে 10 দিন আগে ঢাকায় একটি ডিনারের অনুষ্ঠিত হয়। সেই ডিনারে মাত্র 6 জন ব্যক্তি উপস্থিত ছিলেন। তারা হলেন ঢাকায় মার্কিন দূতাবাসের অবস্থিত সিআইএর স্টেশন কমান্ডার ফিলিপ চেরি ও তার স্ত্রী, ডিনারের নিমন্ত্রণকর্তা ও তার স্ত্রী, জেনারেল জিয়া ও তার স্ত্রী। সে রাতে ডিনারের আগে ও পরে হোস্টের বাগানে চেরি ও জিয়া দীর্ঘ সময় ধরে নিবৃত্তে আলাপ করেন। লিফশুলস তার অনুসন্ধানী ভিত্তিতে মন্তব্য করেন, কোট, দ্য এভিডেন্স ইনক্রিজিংলি পয়েন্টস টু the fact that Zia was one of the principal architects of the coup and played a much more significant role than খন্দকার মোশতাক আহমেদ। তিনি এই বক্তব্যটি 2018 সনের ঢাকার একটি জাতীয় দৈনিকে
এই প্রবন্ধটি তিনি লিখেছিলেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা ISI এর একটি নিবিড় সম্পর্ক ছিল। জিয়া 18 বছর বয়সে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তার প্রথম পদায়ন ছিল ISI-তে। তিনি সেখানে 1964 সাল পর্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তখন তার বস ছিলেন জেনারেল জিয়াউল হক, পরবর্তীকালে পাকিস্তানের প্রেসিডেন্ট ও সেনা শাসক। জিয়া কখনও পাকিস্তানের সঙ্গে এই সম্পর্ক ছিন্ন করেননি। জিয়ার সঙ্গে এই সম্পর্কে পুঁজি করে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা উত্তর পূর্ব ভারতে বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা করেছেন, যা তার স্ত্রী বেগম জিয়ার শাসনেও বজায় ছিল। বঙ্গবন্ধুকে যে হত্যা করার একটি গভীর ষড়যন্ত্র চলছে, সেই সম্পর্কে ভারতের গোয়েন্দা সংস্থা বঙ্গবন্ধুকে একাধিকবার সতর্ক করে। তিনি গুরুত্ব দেননি। তিনি বাঙালিকে অসম্ভব বিশ্বাস করতেন। 1985 সালে ব্রিটিশ সাংবাদিক সলিল ত্রিপাঠী ঢাকায় ফারুক রহমানের কাছে জানতে চেয়েছিলেন 10 বছরের বয়সী রাসেলকে কি হত্যা করাটা জরুরি ছিল? জবাবে ফারুক জানিয়েছিলেন দরকার ছিল, কারণ তারা শেখ মুজিবের কোনো উত্তরাধিকার রাখতে চাননি। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর জিয়া কর্তৃক সংবিধান ইনডেমনিটি আইন সংযোজন করার কারণে দীর্ঘ 21 বছর ঘাতকদের কোনো বিচার করা সম্ভব ছিল না। 1996 সালে বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় আসার পর এই বিল রহিত করেন এবং পরে ঘাতকদের বিচার শুরু হয়। আবার 2001 সালের পর বেগম জিয়া ক্ষমতায় এসে বিচার কার্য বন্ধ করে দেন। 2009 সালে শেখ হাসিনা পুনরায় ক্ষমতায় এসে এই বিচার কার্য শেষ করেন। 75-এর সব শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। আল্লাহ তাদের সবাইকে বেহেশত নসিব করুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। 15ই আগস্ট 1975। উষার আলো তখনও আজানের ধ্বনি ভেদ করে বের হতে পারেনি। সেই কাকডাকা অন্ধকারে গুলির আওয়াজ আর জানালা কাঁচ ভাঙার শব্দে আমাদের ঘুম ভাঙে। আমার বয়স তখন 5, আমার ভাই তাপসের বয়স 3। সিঁড়ির ঘরে কান্নাকাটির কলরব। ভীত বিভ্রান্ত আমি তাপসের হাত ধরে ধীরে ধীরে সিঁড়িঘরে যেয়ে দেখি বাবা মা ওলট পালট অবস্থায় রক্তের পুকুরে শুয়ে রয়েছে। দাদি দেয়ালে কপাল ঠুকছে আর প্রলাপ বলছেন। মার পা দুটি বাবার বুকের উপরে রাখা সেই দুঃস্বপ্নময় দৃশ্য আমি আজও ভুলতে পারিনি। সেলিম কাকা চাচি মাকে পানি খাওয়াচ্ছেন। মা ব্যথায় কাতরাচ্ছে। সেলিম কাকাকে বললেন, কোট, সেলিম ভাই আমাকে বাঁচাও, আমার 2টি ছেলে আছে, আনকোট। চাচির দিকে হাত বাড়িয়ে বললেন, কোট, ফাতু আমার পরশ তাপসকে দেখো, আনকোট। এরপর আবার গোলাগুলি বাড়তে থাকে। কারা যেন গুলি করতে করতে সিঁড়ি দিয়ে আবার আসছিল। চাচি তাড়াতাড়ি আমাদের 2 ভাইকে ড্রেসিং রুমের মাটিতে শুইয়ে দিলেন। জানালার কাঁচ ভেঙে গুলি বাথরুমের ড্রেসিং রুমেও আছড়ে পড়ছিল। এরপর আর বাবা মার সাথে আমাদের দেখা হয় নাই। শুনেছি সেলিম কাকা আর মারুফ কাকা বাবা মাকে হাসপাতালে নিয়ে যায়। সব কিছু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা 2 ভাই, চাচি, দাদি আর রেখা ফুফু এক কাপড়ে বাসা থেকে বের হয়ে যায়। তখনও বুঝি নাই যে ওটাই নিজেদের বাসা থেকে আমাদের শেষ প্রস্থান। আর কখনো ও বাসায় ফেরত আসতে পারবো না। আমাদের বাসাটা ছিল ধানমন্ডি 13 নম্বর রোডে একটা কানাগলির রাস্তায়। বাসা থেকে বের হয়ে পাশেই ছিল একটা বিদেশি রাষ্ট্রদূত ভবন। আমরা সেখানেই আশ্রয় নিই। ওখান থেকে আমরা দেখতে পাই আমাদের বাসায় খুনিদের আনাগোনা, লুটতরাজ। তারপর শুরু হয় আমাদের ভবঘুরে জীবনযাপন, এক এক দিন এক এক বাসায়। আশ্রয়ার্থী হয়ে এভাবেই চলতে থাকে কয়েক মাস। খুনিরা আমাদের খুঁজছিল, কয়েকটা বাসায় ওরা রেইডও দিয়েছিল। 15ই আগস্টের পরে অনেকে আমাদের আশ্রয় দিতে ভয় পেতেন। মঞ্জু খালার বাসায় ও আমার চাচির আব্বা মরহুম সুলতান আহমেদ চৌধুরীর বাসায় আমরা আশ্রয় নিয়েছিলাম এবং সেই বাসায় খুনিরা রেইডও করেছিল। চাচির বড় বোন আনু খালার 5 বছর বয়সী মেয়ে লিমাকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টাও করেছিল। পরে অনেক কষ্ট করে এবং ধস্তাধস্তি করে লিমাকে ছিনিয়ে আনতে সক্ষম হয় ওর বাবা আজাদ আঙ্কেল। চাচির মেজ ভাই বাচ্চু মামাকেও কর্নেল শাহরিয়ার তুলে নিয়ে যায়, আর তাকে পাওয়া যায়নি।
এমনকি তার লাশটাও ওরা ফেরত দেয়নি। তখন আমাদের কেউ বাসা ভাড়া দিতে চাইতো না। কয়েক মাস পরে অনেক কষ্টে রেবা ফুফু আরামবাগে আমাদের জন্য একটা বাসা ভাড়া নেয়। ওই বাসায় আমরা 3 মাস থাকি। একদিন ওই বাসায় খেলতে গিয়ে একটা দুর্ঘটনায় আমার মাথা ফেটে যায়। বাসায় ডাক্তার এনে মাথায় সেলাই দিতে হয়েছিল, কারণ হাসপাতালে নেওয়ার সাহস পায় নাই আমার দাদি ফুপুরা। ততদিনে আমাদের কাকা মামারা জীবন বাঁচাতে ভারতে পালিয়ে গেছেন, কারণ এদেশে তাদের প্রাণ বাঁচানো কঠিন হয়ে দাঁড়িয়েছিল। আমরাও প্রস্তুতি নেওয়া শুরু করলাম। প্রস্তুতিটা বেশ কঠিন ছিল। প্রথমত বর্ডার দিয়ে লুকিয়ে যেতে হবে, কারণ ধরা পড়লে জানে মেরে ফেলবে। প্রথম প্রচেষ্টায় আমরা যাওয়ার চেষ্টা করেও যেতে পারি নাই। আগরতলা বর্ডারের একদম পাশে যে বাসায় আমরা আশ্রয় নিয়েছিলাম, তারা আমাদের গবাদি পশুর সাথে গোয়াল ঘরে থাকতে দিয়েছিল। তারা আমাদের ধরিয়ে দেওয়া আর লুট করার পরিকল্পনাও করছিল। দাদি আড়ি পেতে সেই পরিকল্পনার কথা শুনতে পেয়ে পরের দিন সকালে সব রেখে আমাদের নিয়ে পালিয়ে ফেরত আসেন। দ্বিতীয় প্রচেষ্টায় মেহেরপুর দিয়ে আমরা বর্ডার পাড়ি দেওয়ার চেষ্টা করি। সব ধরনের যানবাহনই চলতে হয়েছিল বর্ডার অতিক্রম করতে, গরুর গাড়ি, নৌকা ইত্যাদি। সে পথ আর শেষ হয় না। সকল কষ্ট সহ্য করেছিলাম শুধু ভেবে যে ওপারে পৌঁছালে বাবা মাকে পাওয়া যাবে। তখনও আমরা জানি না যে বাবা মা নেই। আমাদের বলা হয়েছিল বাবা মা আহত অবস্থায় চিকিৎসার জন্য বিদেশে আছে। ওপারে পৌঁছলে কাকারা আমাদের বাবা মার কাছে নিয়ে যাবে। এমনকি ছোট্ট তাপসও আমাকে সান্ত্বনা দিচ্ছিল, বলছিল, কোট পরশ দাদা আরেকটু কষ্ট করো, ওপারে গেলেই সেলিম কাকা, মারুফ কাকা আমাদের বাবা মার কাছে নিয়ে যাবে। ওটাই ছিল আমার আর তাপসের শেষ ভরসা, একমাত্র আশার আলো। ঠিক বর্ডারের কাছেই আমরা একটা চরের মধ্যে আশ্রয় নিলাম। চারিদিকে ঘন অন্ধকার রাত আর থই থই পানি। আমরা অনেক ভয় পেয়েছিলাম। জায়গাটা ছিল অত্যন্ত দুর্গম। এক পর্যায়ে ইঙ্গিত এলো যে এখন ফাঁকা আছে, আমাদের দৌড় দিতে হবে। তাপসকে কোলে নিয়ে আমরা রাতের অন্ধকারে দৌড় দিলাম। কোমর পর্যন্ত পানি অতিক্রম করে আমরা বিএসএফ বর্ডারে পৌঁছালাম। বিএসএফ বর্ডারের একটা অফিসে আমাদের বসানো হলো। অবশেষে সেলিম কাকা আর হাসনাত মামাকে দেখে আমাদের আনন্দ আর ধরে না। আমরা যেন আকাশের চাঁদ হাতে পেয়েছি। আমাদের সকল কষ্টের এখন সমাপ্তি ঘটবে এবং আমাদের বাবা মার কাছে নিয়ে যাবে। আমরা খুশিতে আত্মহারা। অপরদিকে সেলিম কাকা আর হাসনাত মামা আমাদের বুকে জড়িয়ে ভীষণ কান্না করছিলেন। তাদের কান্না দেখে আশেপাশে উর্দি পরা অফিসাররাও চোখের অশ্রু ধরে রাখতে পারছিল না সেদিন। মনে হয় 1979 সালে দেশে ফেরার আগ পর্যন্ত আশা করতাম বাবা মাকে কোনো একদিন ফেরত পাব। একসময় বুঝতে পারলাম যে বাবা মা বিদেশে থাকার গল্পটা একটা অলীক কল্পনা। 1979 সাল। ততদিনে ধীরে ধীরে আমরা অভ্যস্ত হয়ে গেলাম বাবা মা ছাড়া জীবনে। এর মধ্যে বাংলাদেশে ফিরে আসার ব্যবস্থাও নেওয়া হলো। ফিরে আসার সময় সবচেয়ে বড় কষ্টটা ছিল কঠোর বাস্তবতার অনুধাবন। বাবা মা আসলে কোথাও নেই, তারা হয়ে হারিয়ে গেছে হাজারো তারার ভিড়ে। এই বাস্তবতায় মন মানতে না চাইলেও আমাদের কোনো কিছু করার ছিল না। কাকে কি বলবো, সবাই তো আপন শোকে আবদ্ধ। দেশে ফিরে আসার পরও আমাদের থাকার কোনো জায়গা ছিল না। আমার বড় ফুফুর বাসায় আশ্রয় নিলাম। প্রায় 6 মাস ছিলাম। কাকারা দেশে ফেরার পর চাচি আমাদের স্কুলে ভর্তি করার চেষ্টা করলো। স্কুলে ভর্তির ব্যাপারেও অনেক বাধা বিপত্তি দেখা দিল। অনেক স্কুল আমাদের নিতে চাইল না। প্রথমে আমাদের পুরনো স্কুল উদয়নে ভর্তি করা হলো, কিন্তু ওই স্কুলে আমরা বেশি দিন পড়তে পারলাম না। যখন জানা গেল প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওই স্কুলকে পৃষ্ঠপোষকতা করছেন, ওই স্কুলের প্রিন্সিপাল মিসেস হোসেনের সাথে তার যোগাযোগের কথাও শোনা গেল, তখন দাদি চাচিরা আর সাহস পেল না আমাদেরকে ওই স্কুলে রাখার। দেশে ফিরে এসেও আমাদের জীবনটা স্বাভাবিক ছিল না। আমাদের বাসার ঠিক সামনে লালমাটিয়া স্কুলের বিশাল খেলার মাঠ। ওখানে বিকাল হলে পাড়ার ছেলেরা খেলাধুলা করত, কিন্তু আমাদের খেলতে দেওয়া হতো না। 3 তলার বারান্দা থেকে শুধু দেখতাম। দাদি খুব আতঙ্কিত থাকতো, ভয় পেত আমাদেরকে ধরে নিয়ে মেরে ফেলবে। আমাদের অর্থনৈতিক সংকট তখন তুঙ্গে। বাংলার বাণী পত্রিকার অফিস তৎকালীন জিয়া সরকার বন্ধ করে দিয়েছে।
আইনি লড়াই করে পত্রিকা অফিস খোলানো হলো। পত্রিকা অফিস খোলার পরেও বিভিন্ন উপায়ে আমাদের হয়রানি করা হতো। একাধিকবার রাতে বাসায় এসে সেলিম কাকাকে তুলে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। বিভিন্ন সময় পত্রপত্রিকা বন্ধ করে দিত এবং বন্ধ করার হুমকি দিত। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 1981 সালে যেদিন দেশে ফিরে আসলেন, সমগ্র পরিবারের জন্য দিনটি ছিল অত্যাধিক কষ্টের। উনি কিভাবে এই সীমাহীন শোক সহ্য করবেন সেটা চিন্তা করে দাদিসহ সকলেই দিশেহারা। ওই দিন কারোরই কান্নার বাঁধ মানে না। অজস্র বৃষ্টি হচ্ছিল সেদিন, সমগ্র গগন যেন তার শোকে একাকার হয়ে অশ্রু ঝরাচ্ছিল। উনি এসে দলকে সুসংগঠিত করার এবং গণতন্ত্র পুনরুদ্ধার করার এবং 15ই আগস্টের হত্যাকাণ্ডের বিচার করার সংগ্রামে নামলেন। শুধু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃঢ়তা আর সততার জন্য এই বিচার সম্ভব হয়েছে আজ। বিচারের পথটা এতই কঠিন ছিল যে মনোবলটা ধরে রাখতে পারাটা একটা বড় বাধা ছিল। এরপর আবার প্রতি পদে পদে জীবনের হুমকি। এভাবেই চলেছে বঙ্গবন্ধু কন্যার সংগ্রামী জীবন। পুরে পুরে খাঁটি হয়েছেন আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। তার জীবনের সংগ্রাম ও স্বজন হারানোর অভিজ্ঞতা তাকে শুধু একজন ত্যাগী জননেত্রী হিসাবে পরিণত করে নাই, বিশ্বের একজন অন্যতম সফল রাষ্ট্রনায়ক হিসাবে তিনি স্বীকৃতি লাভ করেছেন। আল্লাহ তাকে দীর্ঘায়ু দান করুক। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের কাছে এখনো ছোট্ট রাসেল যেন সময়ের ফ্রেমে বন্দি। সে তার ছোট্ট সাইকেলটিতে করে ধুলোমাখা পায়ে ঘরময় ঘুরে বেড়ায়, যেন সেই কাবুলিওয়ালার বেলুচিস্তানের ছোট্ট মেয়েটির মতো, যার বয়স আর বাড়ে না। তারপরও আমরা ভাবি, যদি শেখ রাসেল বেঁচে থাকতো, সে কি দেখতে তার মার মতো হতো কিংবা তার বাবার মতো হতো? সে কি তর্জনী উঁচিয়ে তার বাবার মতো বক্তৃতা করত? তার কি বড় সুন্দর একটা সংসার হতো? কত প্রশ্ন, কত জিজ্ঞাসা, কত ছবি, কিন্তু সব নিরুত্তর। হাসিনা আর ডটার্স টেল এই ডকু ড্রামায় আমরা দেখেছি স্নেহ কাতর, ভালোবাসার কাঙাল, স্বজনহারা দুই কন্যাকে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেখানে বলেছিলেন, এখনও কোনো কাজ করতে গেলে মনে হয় বাবা কি এই কাজটা করা পছন্দ করতেন, মা কি পছন্দ করতেন? বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা বলেছিলেন, আহা, বাবার কাছে যদি একটা চিঠি লিখতে পারতাম, মার কাছে যদি একটা চিঠি লিখতে পারতাম। আর আমরাও ভাবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। এবার বক্তব্য রাখবেন মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি ও জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ, আলোচকবৃন্দ, সহকর্মীবৃন্দ, সুধীজন এবং প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারবর্গ 1975 সালের এই দিনে যারা শাহাদাত বরণ করেছেন, ঘাতকের নির্মল বুলেটের আঘাতে আমরা যাদের হারিয়েছি, সেই শোক দিবস উপলক্ষেই আজকে এখানে আলোচকবৃন্দ বিভিন্ন আলোচনা করেছেন, এর তাৎপর্য বিশেষভাবে তুলে ধরেছেন। এই দিনটা আমাদের জন্য শোকের দিন, কষ্টের দিন, কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে বাঙালি জাতির জন্য সব হারানোর দিন, শোকের দিন। 75 সালের 15ই আগস্ট ধানমন্ডির বাড়িতে বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি, তাকে নির্মমভাবে হত্যা করে। একই সাথে হত্যা করেছে আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে, আমার ভাই ছোট মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, লেফটেন্যান্ট শেখ জামাল এবং আমার ছোট্ট ভাইটি 10 বছরের রাসেলকে। আমার চাচা
মুক্তিযোদ্ধা শেখ আবু নাসের তাকেও নির্মমভাবে হত্যা করেছে। কামাল জামালের নবপরিণীত বধূ, যাদের হাতের মেহেদির রঙও তখনও মোছেনি, সুলতানা কামাল, পারভিন জামাল রুজিকে নির্মমভাবে হত্যা করে। আমার বাবার মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল, তাকে হত্যা করে। পুলিশ অফিসার এসবির সিদ্দিকুর রহমানকে হত্যা করে। একই সাথে আমার ফুপা আব্দুর রব সানিয়াবাদ কৃষিমন্ত্রী, তার বাসা আক্রমণ করে তাকে হত্যা করে। তার 13 বছরের মেয়ে বেবি, 10 বছরের ছেলে আরিফ, তার 4 বছরের নাতি সুকান্ত, ভ্রাতুষ্পুত্র শহীদ সানিয়াবাদ, ভাগ্নে রিন্টু সহ ওই বাড়িতে আরও সদস্যদের নির্মমভাবে হত্যা করে। আমার মেজ ফুপুর বাড়িতে আক্রমণ করে শেখ ফজলুল হক মনি, মুক্তিযোদ্ধা এবং বাংলা বাণীর সম্পাদক, তাকে এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনিকে। এভাবে একটা দিন এতগুলি মানুষকে 3টি বাড়িতে আক্রমণ করে হত্যাকাণ্ড চালিয়েছিল ঘাতকের দল। আমি 15ই আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং দেশবাসীর কাছে আমি তাদের জন্য দোয়া চাই। বাংলাদেশ স্বাধীন দেশ, জাতির পিতার আহ্বানে সাড়া দিয়ে দেশের মানুষ অস্ত্র তুলে নিয়ে দেশ স্বাধীন করেছিল। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আজকের দিনে আমি সে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনকে স্মরণ করছি। বাংলাদেশের মানুষ যারা সারাটা জীবন শোষণ বঞ্চনার শিকার, যারা নির্যাতন নিপীড়নের শিকার, তাদের মুক্তির জন্যই জাতির পিতা তার জীবনটাকে উৎসর্গ করেছিলেন। পরাধীনতার নাগপাশ থেকে বাংলার মানুষকে মুক্তি দিয়ে একটা উন্নত জীবন যেন তারা পায়, সেটাই জাতির পিতার একমাত্র লক্ষ্য ছিল। তিনি চেয়েছিলেন এদেশের ক্ষুধার্ত বুভুক্ষ নরনারী, যাদের পরনে ছিন্ন কাপড়, যারা চিকিৎসা থেকে বঞ্চিত, শিক্ষার আলো থেকে বঞ্চিত, তাদের জীবনটাকে সুন্দরভাবে গড়ে তোলা। তাই তিনি তার নিজের জীবনটাকে উৎসর্গ করেছিলেন বাংলার মানুষের কল্যাণের জন্য, তাদের অর্থনৈতিক মুক্তির জন্য, ক্ষুধা দারিদ্র থেকে মুক্তি দেওয়ার জন্য, বাঙালি জাতি যেন বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে পারে। তিনি নিজের জীবনে কিছু চাননি, নিজের জীবনটাকে সম্পূর্ণ উৎসর্গ করেছিলেন এবং এই সংগ্রাম করতে গিয়ে বছরের পর বছর তাকে কারাবরণ করতে হয়। জীবনের সবথেকে মূল্যবান সময়টিকে তিনি কারাগারের সে অন্ধকার প্রকোষ্ঠে কাটিয়েছিলেন। বারবার তাকে হত্যার চেষ্টা করা হয়, ফাঁসি দিয়ে হত্যার চেষ্টা করা হয়, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতে হয়। কিন্তু সেই মিথ্যা মামলা দিয়ে তাকে যে হয়রানি করা হয়েছে বা তাকে যে এতবার হত্যার চেষ্টা করা হয়েছে, তিনি কিন্তু তার আদর্শ থেকে এতটুকু বিচ্যুত হননি। বাংলার মানুষের মুক্তি অর্জনের জন্য তিনি সংগ্রাম করে গেছেন এবং তারই ডাকে সাড়া দিয়ে এই বাঙালি স্বাধীনতা পেয়েছে আত্মপরিচয়, পেয়েছে মর্যাদা, পেয়েছে একটি ভূখণ্ড, একটি দেশ। একটা যুদ্ধবিধ্বস্ত দেশ তিনি গড়ে তুলছিলেন। মাত্র 3.5 বছর হাতে সময় পেয়েছেন। এই এত স্বল্প সময়ের মধ্যে একটা বিধ্বস্ত দেশকে যেমন গড়ে তোলা, পাশাপাশি অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করা, তিনি সেটা খুব সফলভাবে করে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করেছিলেন। এবং অর্থনৈতিক মুক্তির জন্য জাতীয় ঐক্যের ডাক দিয়ে তিনি যে কর্মসূচি হাতে নিয়েছিলেন, সেটা যদি বাস্তবায়ন করে যেতে পারতেন, তাহলে বাংলার মানুষ তার গণতান্ত্রিক অধিকার, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে পারত, ক্ষুধা দারিদ্র্য থেকে উন্নত জীবন পেতে পারত। কিন্তু ঘাতকের দল সেটা হতে দেয়নি। যারা স্বাধীনতা চায়নি, যারা বাঙালির বিজয় চায়নি, তারাই নির্মমভাবে তাকে হত্যা করে এবং কিছু লোক তো বেইমানিও করে, মুনাফিকি করে। এটাই হচ্ছে আমাদের জন্য সবথেকে দুর্ভাগ্যের। আমি আমার ছোটো বোন বিদেশে ছিলাম, বেঁচে গিয়েছিলাম, কিন্তু দেশে আসার অধিকারও হারিয়েছিলাম, আমাদের আসতে দেয়নি। পরবাসে জীবন কাটাতে হয়েছিল রিফিউজি হিসেবে, নিজেদের পরিচয়ও পরিবর্তন করে। 81 সালে
বাংলাদেশে ফিরে আসার সুযোগ পেয়েছিলাম। ছোট ছোট ছেলে মেয়েকে রেহানার কাছে রেখে আমি চলে আসি বাংলাদেশে। আসি একটাই লক্ষ্য নিয়ে, যে আদর্শের জন্য আমার বাবা সংগ্রাম করে গেছেন, যে দেশের মানুষের মুক্তির জন্য তিনি রক্ত দিয়ে গেছেন। আমার মা, আমার ভাইয়েরা লাখো শহীদ রক্ত দিয়েছে। সেই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাটাই আমার একমাত্র লক্ষ্য ছিল। দীর্ঘ 21 বছর পর সংগ্রাম করে যখন সরকার গঠন করতে সুযোগ পেলাম, তারপর থেকে বাংলাদেশের উন্নয়নে আমি জাতির পিতার আদর্শই অনুসরণ করেছি। যে বাংলাদেশকে জাতির পিতা স্বল্পোন্নত দেশ হিসেবে রেখে গিয়েছিলেন, আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। মাথাপিছু আয় $2,227 উন্নীত হয়েছে। অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ আজকে বিশ্বে একটা মর্যাদা পেয়েছে। দারিদ্র্যের হার আমরা হ্রাস করতে সক্ষম হয়েছি, যেখানে 45% ছিল সেখানে আমরা 20% নামিয়ে এনেছি। মানুষের গড় আয়ু আজকে 72 বছরে উন্নীত হয়েছে। আজকে আমাদের লক্ষ্য হচ্ছে এদেশে একটি মানুষও দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত থাকবে না, একটি মানুষও ভূমিহীন থাকবে না, যেটা জাতির পিতা গুচ্ছ গ্রাম নির্মাণের মাধ্যমে ভূমিহীন মানুষের জন্য খাস জমি বিতরণ করে ঘর তৈরি করে দেওয়ার কর্মসূচি নিয়েছিলেন। আমরা তার জন্মশতবার্ষিকীতে এই সিদ্ধান্ত নিয়েছি, বাংলাদেশে একটি মানুষও গৃহহারা থাকবে না। আমরা সেইভাবে গৃহ নির্মাণ করে দিচ্ছি। ঘরহারা মানুষের চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি। শিক্ষার আলো আজকে ঘরে ঘরে পৌঁছে গেছে। প্রায় 74% মানুষ এখন সাক্ষরতা অর্জন করতে সক্ষম হয়েছে। বাংলাদেশ আজকে সারা বিশ্বের কাছে উন্নয়নের বিষয়। জাতির পিতার এই আত্মত্যাগ কখনো বৃথা যেতে পারে না। তিনি এদেশের মানুষের জন্য রক্ত দিয়ে গেছেন, রক্ত ঋণে আমাদের আবদ্ধ করে গেছেন। আমাদের একটাই লক্ষ্য, তার এই রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে। বাংলাদেশকে জাতির পিতার ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে হবে। আর সেই প্রতিজ্ঞা নিয়ে, সেই আদর্শ নিয়েই আমাদের পথ চলা। আমি সব হারিয়েছি, আমি জানি হারানোর বেদনা খুব কষ্টকর। সেই কষ্ট সহ্য করে একটা লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি। সেই শোককে শক্তিতে পরিণত করে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাই লক্ষ্য। ইনশাআল্লাহ এই বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলব। যে দেশের স্বপ্ন আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখেছিলেন, সেই স্বপ্ন ইনশাআল্লাহ বাস্তবায়িত হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। 15ই আগস্টে যারা শাহাদাত বরণ করেছে তাদের প্রতি আবারও আত্মার মাগফিরাত কামনা করি এবং দেশবাসীর কাছে দোয়া চাই। সবাই দোয়া করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।